ক্লেটন সিলভা এক সময় ইস্ট বেঙ্গলের নায়ক, আর আজকে হয়তো অনেকেরই চোখে তিনি ভিলেন। এই মানুষটা এক সময় ছিল ইস্ট বেঙ্গলের স্বপ্নের ভরসা। গোল করলেই গ্যালারিতে ধ্বনি উঠত ক্লেটন ক্লেটন। তার ফ্রি কিক থেকে শুরু করে তার শেষ মুহূর্তের গোলগুলো, কতই না স্মৃতি জড়িয়ে আছে এই মানুষটার সাথে। কিন্তু সময় বদলায়, হয়তো তিনিও বদলেছেন, হয়তো তিনিও বুঝেছেন যে হয়তো ইস্টবেঙ্গল সমর্থকরা অনেকটা বেশি আশা করে ফেলেছিল। যত সময় পেরোলো সে নায়ক দিনে দিনে দেখতে দেখতে খলনায়ক হয়ে গেল। হয়তো তার ফেয়ারওয়েলটা এরকমই হওয়ার ছিল। নায়ক থেকে ধীরে ধীরে একেবারে একটা অপছন্দের জায়গায় চলে গেছিলেন ক্লেটন সিলভা। সবার হয়তো সে সৌভাগ্য হয় না একটা প্রপার ভালো ফেয়ারওয়েলের। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে একটা পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো ক্লেটন সিলভা দল ছেড়েছেন। গোল্ডেন হ্যান্ডশেক করে ইস্টবেঙ্গল এবং ক্লেটনের সম্পর্ক এখানেই শেষ হলো। অদ্ভুত লাগছে একসময় এই মানুষটার কথা ভাবলে, যে সময় তিনি সুপার কাপে গোল করে 12 বছরের খরা কাটিয়ে ইস্টবেঙ্গলে ন্যাশনাল ট্রফি এনে দিয়েছিল। কিভাবে তিনি একজন ক্লাব আইকন হয়ে গেছিলেন, ইস্টবেঙ্গলের সাথে মিশে গেছিলেন ক্লেটন সিলভা। সেই একদিন ছিল, আর আজকের এই দিনটাও, যেখানে কোচের সাথে রাগারাগি, নিজেকে নিজেই লেজেন্ড বলে ক্লাব ছেড়ে চলে যাওয়া, এই সব বিষয়গুলো হয়তো সমর্থকরাও দেখতে চান না, বা হয়তো ক্লেটন সিলভাও ভেতর ভেতর এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছিলেন এই সিজন নিয়ে যে লাস্ট অবধি তিনি হয়তো আর নিজেকে আটকে রাখতে পারলেন না। গোটা সিজন জুড়ে একটাও গোল নয়, 25টার মতন বোধহয় অ্যাপিয়ারেন্স, তার মধ্যে জাস্ট 2টো অ্যাসিস্ট তার নামে। এটা ছিল ক্লেটনের এই মরশুমের স্ট্যাটিস্টিক্স। 2024-এ খেলা সুপার কাপ, তাও আবার জানুয়ারি মাসে। তারপর থেকে আজকে 2025-এর এপ্রিলের মাঝে ক্লেটন গোল করেছেন মাত্র 3বার। তো ন্যাচারালি সমর্থকদের মধ্যে যে একটা রাগ, একটা আক্রোশ ছিল, এখানে কোনো সন্দেহ নেই। এবং অনেকেরই মনে হয়েছিল ক্লেটনকে উইন্টার উইন্ডোতেই ছেড়ে দেওয়াটা উচিত, এবং এরকম কথা হয়েও ছিল যে উইন্টার উইন্ডোতেই ক্লেটন সিলভাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু সেই মুহূর্তে দলে এরকম চোটের অবস্থা হলো, এবং ঠিক সেই মুহূর্তেই ক্লেটন সিলভা 1-2 ম্যাচ এরকম ফুটবল খেললেন যে গোটা সিজনের কথা ভুলে ম্যানেজমেন্ট তাকে আরও 6 মাসের জন্য রেখে দেওয়ার সিদ্ধান্তটা নিল। হয়তো সেই সময় ইস্টবেঙ্গল আরেকটু অ্যাগ্রেসিভ গিয়ে যদি ডিসিশনটা নিত, যে তখনই তারা যদি ক্লেটনকে ছাঁটাই করে দেওয়ার সিদ্ধান্ত যদি নিতে পারতো, তাহলে হয়তো সেই সময়কার ফেয়ারওয়েলটা আজকের এই একটা পোস্টের থেকে অনেক বেটার হতো। ক্লেটনের অবদান ইস্টবেঙ্গল সমর্থকরা কখনো ভুলবেন না। তিনি সেই সময় দলকে ক্যারি করে নিয়ে গেছেন যেই সময় ইস্টবেঙ্গলে কেউ ছিল না। একা কাঁধে করে ইস্টবেঙ্গলকে ক্যারি করেছেন, ম্যাচ জিতিয়েছেন। যে কটাই ম্যাচ ইস্টবেঙ্গল এই গত কয়েকটা সিজন জিতেছে, সেগুলো সবের পেছনে ক্লেটন সিলভার একটা বড় অবদান ছিল। সুপার কাপে তো ছিলই। তো ন্যাচারালি তার সেই জায়গা থেকে আজকের এই জায়গাতে যে আশা, সেটা হয়তো তারও প্রাপ্য ছিল না, না প্রাপ্য ছিল এটা সমর্থকদেরও। বিকজ তারাও হয়তো চেয়েছিলেন ক্লেটন যেন আরও ভালোভাবে বিদায় নিয়ে একটা প্রপার ফেয়ারওয়েল দিয়ে তারাও হয়তো ক্লেটনকে বিদায় জানাতে চেয়েছিল। তবে সেইটা হয়তো আর হবে না। হয়তো হতেও পারে সমর্থকরা হয়তো এখনও গিয়ে ক্লেটনকে ফেয়ারওয়েল দিয়ে তারা হয়তো তাকে দেশে ফেরাতে পারে। তবে যেইভাবে তিনি ক্লাব ছাড়লেন, যেইভাবে সম্পর্কটা তিনি শেষ করে দিয়ে গেলেন, সেটা কিন্তু কখনোই কাম্য ছিল না। মাঠে ঝগড়া আমরা শুনেছি, তাকে ট্রেনিং করতে দেওয়া হয়নি সেটাও আমরা শুনেছি, আজকে তো তাকে প্র্যাকটিসেও নামতে দেওয়া হয়নি এবং তাকে ডাইরেক্ট ফিরে চলে যেতে বলা হয়েছিল। তো ন্যাচারালি আজকের পরে মোটামুটি বোধহয় সকলেই জেনে গেছিল যে ক্লেটন হয়তো আর দলে থাকবেন না, এবং এইটাতে ড্রেসিং রুম আনরেস্ট তো একটা ক্রিয়েট হয়, সেটা তো বটেই। তবে এটাও একটা বড় এক্সাম্পল বাকি সেই সব প্লেয়ারগুলোর জন্যও, যে এই ইস্টবেঙ্গল এই নতুন ম্যানেজমেন্টের আন্ডারে, এই নতুন কোচের আন্ডারে কিন্তু এইসব সহ্য করবে না। কোনো রকমের অরাজকতা, কোনো রকমের ইনডিসিপ্লিন এই ম্যানেজমেন্ট সহ্য করবে না, উইচ ইজ কাইন্ড অফ আ ভেরি গুড স্টেটমেন্ট। যে তুমি যখন তোমার নিজের এরকম মাপের একটা প্লেয়ার, ক্লেটনের মতন একটা প্লেয়ারকে, যে তোমার ক্লাবকে এত কিছু দিয়ে, যে তুমি যদি তাকে এরকমভাবে বার করতে পারো, তাহলে এরকম কয়েকজন প্লেয়ার আছেন যাদের কোনো কন্ট্রিবিউশন নেই এই ক্লাবটায়, তাদেরকে ছাঁটাই করতে ইস্টবেঙ্গল হয়তো 1 সেকেন্ডের জন্য ভাববে না, সে যতই বড় প্লেয়ার হোক না কেন। দ্যাট ইজ আ গুড এক্সাম্পল। তবে আজকের এই দিনটা ক্লেটন এবং সমর্থকরা না দেখলেই হয়তো পারতো। এটার দায়ী কিছুটা হলেও ম্যানেজমেন্টের তো বটেই। তবে যেটা বললাম, যে সিজন শুরু হওয়ার আগে বা সিজন প্ল্যানিংয়ের সময় কিন্তু যেই প্ল্যানিং নিয়ে ক্লেটনকে রাখা হয়েছিল, যে তিনি আসবেনই ব্যাকআপ হিসেবে, তিনি তার উপর সেই দায়িত্ব থাকবে না একেবারে দলকে ক্যারি করে নিয়ে যাওয়ার। এখন যেহেতু ইস্টবেঙ্গল একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, হি উইল বি লাইক দ্য ব্রিজ, দ্য ফালক্রাম, যে বেসিক্যালি ট্রানজিশন হওয়াতে সাহায্য করবে। ড্রেসিং রুমে ক্লেটনের মতন একটা ফিগারের দরকার ছিল, যে কারণে সেই সময় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কেপ্ট হিম। বাট মেবি তাদের হয়তো ন্যূনতম কিছু একটা এক্সপেকটেশন ছিল যে কিছু হয়তো ক্লেটন করবে, কিছু গোল তো করবে, বাট তার যে সিজনটা এরকম প্যাথেটিক যাবে, এটা হয়তো কেউ ভাবেনি। তো ন্যাচারালি অনেক সমর্থকদেরই মন খারাপ, আবার অনেক সমর্থকরাই কিন্তু সেলিব্রেটও করছেন, বিকজ অনেকেই ক্লেটনের সেই অবদানগুলো ভুলে গেছেন। তারা একমাত্র, দেখো আমাদের কলকাতা ময়দানে এই ব্যাপারটা আছে যে আমরা খুব একটা বেশি কিন্তু প্লেয়ারদের, when it comes to the player, ক্লাবের সম্পর্কে আমরা হিস্ট্রি লেগাসি নিয়ে বিশাল মারামারি করতে রাজি, বাট when it comes to certain players, আমরা তাদের
অবদান ভুলতে 1 সেকেন্ডের জন্যও ওয়েট করি না। তারা এই সিজন কি করেছে সেই বেসিসে আমরা জাজ করে একটা প্লেয়ারকে একেবারে ধূলিসাৎ করে দিই। তো এরকমও কিছু সমর্থক আছেন যারা খুবই সেলিব্রেট করছেন ক্লেটনের চলে যাওয়াটা। সো তারা করতেই পারে, সেটা তাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার। বাট অনেস্টলি স্পিকিং এই ডিসিশনটা অনেক আগে নেওয়া উচিত ছিল ইস্ট বেঙ্গলের। এবং ঠিক সুপার কাপের আগে এরকম একটা ডিসিশন নেওয়া মানে সুপার কাপের জন্য তুমি 5 বিদেশি নিয়ে যাচ্ছ, অর্থাৎ মানে এই মুহূর্তে সুপার কাপের জন্য নিশ্চয়ই ইস্ট বেঙ্গল আবার আরেকটা বিদেশি সাইন করবে না, ন্যাচারালি নয়, বিকজ সিজন শেষ। তো ন্যাচারালি কোনো প্লেয়ার আনাও সম্ভব নয়। আর এরকমভাবে দল গঠন করার কোনো মানেও নেই যেখানে তোমার অলরেডি নেক্সট ইয়ারের প্ল্যানিং স্টার্ট করে দেওয়া উচিত এই টাইমটায়। তো এই সুপার কাপ ডেফিনেটলি একটা এএফসি স্লট দিচ্ছে তো বটেই। আচ্ছা, বাই দ্য ওয়ে, এএফসি স্লট যখন দিচ্ছে, যতটুকু না আমার খবর আছে এবং আমি কয়েকটা জায়গায় ফলো করি, সেখান থেকে যে আপডেটস বেরিয়ে আসছে, ইন্ডিয়া কিন্তু তাদের 1+1 স্লট ধরে রাখছে। অর্থাৎ নেক্সট ইয়ারেও যদি আইএসএল হয়, এবং হওয়ার চান্সটা আমার মনে হয় আছে, বিকজ যেটা আগের দিনের ভিডিওতে বলছিলাম যে এমআরএটা আছে সেটা শেষ হচ্ছে ডিসেম্বর মাসে এফএসডিএল এবং এআইএফএফ এর মধ্যে। তো ন্যাচারালি বাই দ্যাট টাইম আইএসএল অলরেডি স্টার্ট হয়ে যাওয়ার কথা। তো সেই কারণে আমার মনে হয় আইএসএল অন্তত আরো একটা মরশুম হচ্ছে, যদি ইনফ্যাক্ট ডিল সাইন হয়ে যায় তাহলে তো কোনো কথাই নয়। ইনফ্যাক্ট আমি কোথাও একটা পড়ছিলাম যে এফএসডিএল ইজ ওপেন, আই থিঙ্ক খেল নাও, আই থিঙ্ক আশিস নাকি টুইট করেছেন যে নতুন যে কনস্টিটিউশন বা এরকম একটা কিছু আসছে, তো সেটা অনুযায়ী কিন্তু এআইএফএফ এর সাথে যে এফএসডিএল এর নতুন ডিলটা হওয়ার কথা, সেখানে এফএসডিএল বলে দিয়েছে দে আর ওপেন টু হ্যাভ এআইএফএফ ওন দ্য লিগ। অর্থাৎ এতদিন আমরা কি জানি, ভারতীয় ফুটবলের যে প্রিমিয়ার ডিভিশন সেটা এই মুহূর্তে ওন করছে এফএসডিএল, এআইএফএফ এর কিন্তু লিগাল রাইট নেই। তো এফএসডিএল আর কাইন্ড অফ হু ইজ রানিং দ্য প্রিমিয়ার ডিভিশন বলাই যায়। বাট নতুন কনস্টিটিউশন অনুযায়ী বা নতুন ডিল অনুযায়ী কিন্তু এফএসডিএল জানিয়েছে যে যদি এআইএফএফ ওন করতে চায় লিগটাকে, আমাদের কোনো প্রবলেম নেই, বাট তারা অ্যাজ আ প্রাইভেট অর্গানাইজেশন অন্তত যে অপারেশনস রয়েছে সেগুলোকে চালাবে। সো দ্যাট ইজ কাইন্ড অফ আ গুড নেগোসিয়েশন যেটা হতে পারে এফএসডিএল এবং এআইএফএফ এর মধ্যে। সো দেয়ার ইজ স্টিল আ লট অফ নেগোসিয়েশন গোয়িং অন অ্যান্ড সামথিং গুড মাইট কাম আউট অফ ইট। এবং এটাও একটা ফ্যাক্ট যে এখনো অনেক কিছু বাকি আছে এবং অনেক কিছু নির্ভর করছে এই কনস্টিটিউশনের উপরে, যেটা এখনো কিন্তু আমরা জানি যে কোর্টে আটকে আছে, এখনো সেটার ফয়সলা হয়নি। সেটা সম্ভবত বোধহয় মেয়ের 22 তারিখ না কবে একটা হওয়ার কথা, নাকি এপ্রিলের 22 তারিখ, আমি এক্স্যাক্টলি ডেটটা জানি না, বাট এই রিসেন্টলি হওয়ার কথা। যদিও সেটা হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি না মার্চ মাসে, সেটা পিছিয়ে কিন্তু এখনো ফাইনাল হিয়ারিং ডেট সবে আজকে রিলিজ হয়েছে। আমি এক্সাক্ট ডেটটা আমার এই মুহূর্তে মনে নেই। তো যাই হোক, তো সেটা পরবর্তী ব্যাপার। তো যেটা বলছিলাম যে এই মুহূর্তে ভারত যে স্লট পায় 1+1 এর এসিএল 2 এর, সেই স্লটটাই পাবে। অর্থাৎ যারা চ্যাম্পিয়ন্স হবে তারা জিতবে এসিএল 2 এর ডিরেক্ট স্লট, এবং যারা সুপার কাপ চ্যাম্পিয়ন্স হবে তারা এসিএল 2 এর প্লে অফ স্পট জিতবে। সেটা এখনো কিন্তু আমার মনে হয় নেক্সট ইয়ারের জন্য থাকছে, এবং এই ইয়ার তো আছেই। তো ইস্টবেঙ্গলের কাছে এই টুর্নামেন্ট দ্বারা একটা সুযোগ আছে আরেকবার এশিয়াতে রিপ্রেজেন্ট করার। তো ন্যাচারালি ইস্টবেঙ্গল চাইবে সব থেকে স্ট্রং টিমটা নামাতে। কারা নামাবে না? যেরকম মোহনবাগান, যা শুনছি সুপার কাপে তাদের মেন টিম নামাবে না, বিকজ তারা অলরেডি এসিএল স্লট পেয়ে গেছে। তো ন্যাচারালি তাদের সুপার কাপ খেলার কোনো মোটিভেশন নেই, না প্রাইজ মানি সেরকম ভালো। আর সব থেকে বড় কথা, এই মুহূর্তে যা ওয়েদার, কলিঙ্গাতে খেলা মানে যে কোনো প্লেয়ারকে জাস্ট মেরে দেওয়ার মতন অবস্থা। তার মধ্যে তো বিকেল 4টের সময় শুনছিলাম কয়েকটা কিক অফ টাইমস আছে। তো ন্যাচারালি প্লেয়ারদের জন্য খুবই কঠিন হবে এই টাইমটায় ফুটবল খেলা, স্পেশালি কলিঙ্গাতে। তো মোহনবাগান ন্যাচারালি বাস্তব রয়কে কোচ বানিয়ে তারা কিন্তু নিজেদের রিজার্ভ দলটাকেই মেনলি পাঠাচ্ছে। কিছু সিনিয়র দলের প্লেয়ার থাকবে, কিন্তু তাও সিনিয়র দল তবেই খেলবে যদি এইবারের যেহেতু দেখো চার্চিল ব্রাদার্সের সাথে ম্যাচ হওয়ার কথা মোহনবাগানের, সেটা তো অলরেডি মোহনবাগান ওয়াক ওভার পাচ্ছে, বিকজ চার্চিল ব্রাদার্স হ্যাভ উইথড্রন ফ্রম দ্য সুপার কাপ। অর্থাৎ পরবর্তী রাউন্ডে মোহনবাগান এমনি চলে গেছে। অর্থাৎ তাদের পরবর্তী ম্যাচ বোধহয় 26 তারিখ। কাদের এগেনস্টে? কেরালা ব্লাস্টার্স এবং ইস্টবেঙ্গলের মধ্যে যারা জিতবে তাদের সাথে। তো যদি কেরালা ব্লাস্টার্স ওঠে তাহলে মোহনবাগান তাদের মেন টিম পাঠাবে না, হয়তো নুনো রেস খেলছেন যা শুনছি সব জায়গা থেকে। তো নুনো রেস সমেত কিছু রিজার্ভ দলের প্লেয়ারদের নিয়ে সুপার কাপ মোহনবাগান খেলবে বাস্তব রয়ের আন্ডারে। যদি ইনফ্যাক্ট দেখা গেল যে ইস্টবেঙ্গল কেরালাকে হারিয়ে দিল, তাহলে ডার্বি হচ্ছে। ডার্বির ক্ষেত্রে শোনা যাচ্ছে ভারতীয় প্লেয়ার যারা আছে সেই সিনিয়র প্লেয়ার্সগুলো কিন্তু সেই সুপার কাপ খেলবে শুধুমাত্র ডার্বিটা খেলার জন্য। তাছাড়া কিন্তু মেইন বিদেশি যারা, তারা কিন্তু এই মুহূর্তে সুপার কাপ খেলবে না বলেই খবর, উইচ ইজ কাইন্ড অফ আ গুড নিউজ। এবং আমি গুড নিউজ এই জন্যই বলছি, বিকজ ইফ মোহনবাগান, দেখো সব টুর্নামেন্টেই কিন্তু মোহনবাগান নামবে ট্রফি জেতার জন্য, বাট তাদের মেন্টালিটি এখন হয়ে গেছে সুপার কাপ কোনো কাপই নয়। তো ন্যাচারালি তারা যখন তাদের রিজার্ভ দল নামাচ্ছে, এটা বলতে দ্বিধা নেই যে মোহনবাগান যদি ট্রফিটা নাও জেতে তাদের কোনো প্রবলেম নেই, বিকজ ইট হোল্ডস নো ভ্যালু টু দেম। তাহলে যদি সেটা হয় আমরা ধরতে পারি যে অন্তত একটা কন্টেন্ডার তো গেল। এবং মোহনবাগানের জন্য যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে রিজার্ভ দলের প্লেয়ার্সরা যারা এই আরএফডিএল জিতলো, যারা গোটা সিজন আইএসএল সেরকম সুযোগ পায়নি, একদম হয়তো প্রিমিয়ার টপ কম্পিটিশন না হলেও ভালো প্লেয়ারদের এগেনস্টে, টপ টিমসদের এগেনস্টে, স্টার্টিং 11-এ যারা আইএসএল এত নাম করেছে বিভিন্ন ক্লাবসে, তাদের এগেনস্টে খেলার একটা সুযোগ এই মোহনবাগান বাচ্চারা পাবে, যেটা কিন্তু যথেষ্ট ক্রুশিয়াল এক্সপিরিয়েন্সের দিক থেকেও, এবং তাদেরকে এক্সপোজ করা এই ব্র্যান্ড অফ ফুটবলের এগেনস্টে বা এই লেভেল অফ ফুটবলের এগেনস্টে, সেটা এই প্লেয়ারদের ডেভেলপমেন্টের জন্য অনেকটা ভালো।
তো ন্যাচারালি মোহনবাগান সেই জায়গাটাই করে দিতে চাইছে তাদের ইয়াংস্টার্সদের জন্য, উইচ ইজ কাইন্ড অফ আ গুড নিউজ। এবার যদি সেটা হয় সেখানে ইস্টবেঙ্গল উচিত ছিল টু অবভিয়াসলি ফিল্ড দেয়ার স্ট্রংগেস্ট 11। এবার এটাও একটা ফ্যাক্ট যে ক্লেটন থাকা না থাকা এই মুহূর্তে ইস্টবেঙ্গলের সমান ব্যাপার হয়ে গেছে। তো সেই কারণে হয়তো ইস্টবেঙ্গল মনে করেছে যে ক্লেটনের না থাকাটা তাদের জন্য কোনো মেজর ইম্প্যাক্ট কিছু হবে না, বিকজ এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি বলতে দলটাই ক্লেটনের যে পজিশন বা ক্লেটনের যে দরকার সেরকমটাও নয়। তো ইস্টবেঙ্গল 5 বিদেশি নিয়েই সুপার কাপ খেলতে যাচ্ছে, পুরো মেন স্কোয়াড নিয়ে সুপার কাপ খেলতে যাচ্ছে। দে উইল প্রবাবলি গিভ দ্যাট ফাইনাল পুশ টু উইন দ্য সুপার কাপ। কিন্তু অনেস্টলি দেয়ার আর বেটার টিমস দ্যান ইস্টবেঙ্গল। তবে ইস্টবেঙ্গল এই কাজটা আগে করে দেখিয়েছে। তবে এটাও ফ্যাক্ট যে সেই সময় অনেক প্লেয়াররাই খেলছিল না সুপার কাপ লাস্ট ইয়ার, অনেক টিমসরাই তাদের মেন টিম পাঠায়নি। তো দ্যাট ইজ অলসো আ রিজন যে ইস্টবেঙ্গল এই দল নিয়েও কিন্তু চ্যাম্পিয়ন হতে পেরেছিল সুপার কাপে, এবং গত বছর দলটা আরও উইক ছিল কম্পেয়ার টু দিস ইয়ার। তো সেই কারণে ন্যাচারালি বলা যায় যে ইস্টবেঙ্গল অন্তত এই সিজন চান্সেসটা আগের বছরের থেকে বেশি হওয়া উচিত। তবে এই বছর বাকি যে দলগুলো আছে যেরকম গোয়া বলো, নর্থ ইস্ট বলো, এরা প্রত্যেকে কিন্তু বেশ ভালো একটা জায়গায় আছে, একটা কোর টিম, দে আর ভেরি সেটেলড রাইট নাও। তো সেই কারণে সেই টিমগুলোকে বিট করে ফাইনালে যাওয়া এবং ফাইনাল জেতা কিন্তু মোটেই সহজ কাজ হবে না ইস্টবেঙ্গলের জন্য। এবং তার মধ্যে ক্লেটনের চলে যাওয়াতে ড্রেসিং রুমে কতটা বড় ইম্প্যাক্ট পড়বে সেই সম্পর্কেও কিন্তু কারোর ধারণা নেই। তো অস্কার ব্রুজনের কাছে কিন্তু একটা বড় দায়িত্ব থাকছে, ফার্স্ট অফ অল ড্রেসিং রুমটাকে হ্যান্ডেল করা, এবং তারপরে হচ্ছে দলটাকে শান্ত করে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা, যেখানে অ্যাজ ইফ এভরিথিং ইজ নর্মাল, অ্যান্ড দলটাকে অ্যাজ আ ইউনিট, অ্যাজ আ টিম কিন্তু খেলাতে হবে অস্কার ব্রুজনকে। এটাই তার কাজ। তো দেখা যাক অস্কার ব্রুজন সেই কাজটা করতে পারেন কিনা। এবং সমর্থকরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে তোমাদেরকে মতামত আজকের এই পুরো বিষয়টা দেখে, পুরো জিনিসটা শুনে তোমাদের কিরকম লাগলো, ক্লেটনের সম্পর্কে তোমাদের কি ধারণা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। আপাতত আজকের ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।